Honorable Chairman of this session and Chief Guest of this evening, Special Assistant to the Honorable Chief Advisor of Bangladesh, Professor Saidur Rahman Khurshud, distinguished guest on dais, and my friends in the hall. Assalamu alaikum. Maybe as a principal and founder project director of this institution, perhaps I have inherited an authority of welcoming you all whenever and whatever categories of the program is being held in this campus. And taking this privilege, that I want to welcome you all to this hall and to this program. From this morning that I have listening to some important presentation where I had an idea of that perhaps we can shape our ideas in that particular perspective that are you doing enough to control the antibiotic resistance, or are you particularly working very hard and sincerely to prevent uncontrolled drug abuse? Maybe the answer is no. Actually, if you have a healthy credit card in your pocket, you can just go for a Rolls Royce or an expensive watch, Rolex, anytime, anywhere in the Western outlets, but perhaps you cannot buy a single piece of antibiotic. Whatever caliber of your proficiency or your attachment to the medical profession doesn't matter. But the reverse is true here. You can hardly go for a private car, or you can dream of a watch like Rolex only, but you can purchase any amount of carbapenem or cephalosporin over the counter if you want. This is a very unfortunate situation here. And I know, I'm sincerely believe that Professor Saidur Rahman is a strong believer that this notorious picture is going to be stopped a day. He has tried his hard, but I'm not sure how much success he has achieved so far. One person alone cannot achieve any success, This needs a collaborative and collective efforts from our society, not only talking about the doctors only, but the other social activists at the same time. And at this moment, আমার মনে হয় যে আমি এখন একটু বাংলায় কথা বলে এখনকার কথাগুলো এত বেশি অপ্রিয় হবে যেটা অন্য ভাষায় জানি না ওদের কাছে এরকম কোনো ডিভাইস আছে কিনা যে বাংলা কথাগুলোকে তাদের ভাষায় কনভার্ট করা যায় কিনা, বলে বিপদ না হলে অন্তত কথা বলার সুযোগটা হবে। তিনটা শব্দ, ট্রপিক্যাল মেডিসিন, ইনফেকশন ডিজিজ এবং অ্যান্টিবায়োটিক। মনে হয় যে সুতোয় বাঁধা তিনটি গুটি একটার সাথে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি করে ফেলেছে। আজকে এই কথাগুলো বিশেষ করে আমার বলার ইচ্ছাটা এই জন্য হচ্ছে যে দুটো মানুষ আমরা সামনে বসেছেন এই মঞ্চকে আলোকিত করছেন আমার ভাষায়, যেটা বলতে চাই, কারণ আমার ভাষার গভীরতা বা তার মান আমার পরপরই যে বক্তাটির কথা বলতে আসবেন প্রফেসর সাইদুর রহমান খসরু, মানের তুলনায় তার কাছে পৌঁছবে না, কিন্তু আন্তরিকতায় তার কাছাকাছি যাওয়ার সাধ্য সাহস রাখে কথা বলতে আমি অনাবিল আনন্দেই বলতে পারি। আমরা যদি সেই ভীষণ ভয়াবহ রাতগুলোর কথা চিন্তা করি, যখন কোভিডে আমরা প্রতিদিন আতঙ্কে প্রতি মুহূর্তে মৃত্যুবরণ করতাম, সেই সময়গুলো দিন পার হতে একটা প্রতীক্ষায় যে রাত গভীর হলে একটা কণ্ঠস্বর আসবে অধ্যাপক সাইদুর রহমান খসরুর, কোনো একটা টিভি চ্যানেলে তাকে দেখা যাবে সোচ্চার কণ্ঠে, অনেক জোরে জোরে কথা বলবেন, কিন্তু সাহসের কথা বলবেন। অন্তত ওই প্রতীতি এবং বিশ্বাসটা নিয়ে একটা মানুষ তার রাতে শুতে যাবে যে না, আজকে রাতটা বোধহয় বেঁচে গেলাম। পরদিনে সে প্রত্যাশা আবারও থাকে অধ্যাপক সাইদুর রহমান সাহেবের কাছ থেকে সেই প্রত্যাশার কথা শুনবার জন্য। ঠিক একই রকমভাবে অধ্যাপক ফয়েজ স্যার তার ভাষায় চট্টগ্রামের আঞ্চলিকতার টান রেখে যে বিশুদ্ধভাবে আমাদেরকে ধারণা দিতেন যে কোভিডে কি করতে হবে, একজন চিকিৎসক হিসাবে, যেহেতু দেশের মানুষ তাকে একজন প্রথিতযশা এবং বিশ্বাসযোগ্য একজন চিকিৎসক হিসেবে মানে, সেই বিশ্বাসটা কিন্তু আমাদের একটা প্রোটোকল দিয়েছিল, যে প্রোটোকলটাকে রক্ষা করে আমরা WHO থেকে শুরু করে অন্যদের অনেকেরই যে সমস্ত আশঙ্কা বাণীকে অসত্য প্রমাণ করে আমরা কিন্তু আমাদের মৃত্যু হারটাকে একটা জায়গায় সীমাবদ্ধ রাখতে পেরেছিলাম। এই দুটো কারণের জন্য একবার সেই আমার শুধুমাত্র বলবো না যে শ্রদ্ধা, ভালোবাসার
কিন্তু তার চেয়ে অনেক বড় করে কৃতজ্ঞতার একটা অভিনন্দন তাদের জন্য। এখানে একটি কথা বলবার আছে যে প্রফেসর সাইদুর রহমান খসরু আন্তরিকভাবে একটা চেষ্টা করেন যে উনি ওষুধের মূল্য কমাবেন। আমি ব্যাপারটাকে একটু অন্যভাবে দেখতে চাই। আমি জানি আমাদের ওই কথার সাথে আমার কোনো দ্বিমত নেই, দ্বিরুক্তিও নেই। উদ্দেশ্য হচ্ছে যে তিনি আমাদের সাধারণ গরিব মানুষের পকেট থেকে চিকিৎসা ব্যয় কমাতে চান। আমরা যদি একটু লক্ষ্য করি যে ব্যয় কমানোর মূল জায়গাটা কিন্তু এই অ্যান্টিবায়োটিকের অপব্যবহার এই জায়গায় লুকিয়ে আছে। আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে অপব্যবহার জড়িত যতগুলো দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি না কেন, সেগুলো সবগুলো কিন্তু রেজিস্টার্ড ফিজিশিয়ান এই পর্যায়ের জন্য কিন্তু নির্দিষ্ট থাকে। কিন্তু যাদের হাতে অবারিত ক্ষমতা, সেই তথাকথিত হাতুড়ে ডাক্তার, তারা কিন্তু সেই সেফালোস্পোরিন, কার্বিমেপেনাম থেকে শুরু করে পৃথিবীর নাম না জানা যে কোনো অ্যান্টিবায়োটিক রেখার একটা অথরিটি রাখেন। এর জন্য তার জন্য কোনো নিয়ন্ত্রণ রেখা, কোনো লক্ষণ রেখা কোথাও কেউ টেনে দেয়নি। সেই সুযোগটা তারা অবারিতভাবে নেন এবং ওষুধ কোম্পানিগুলো নিশ্চয়ই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানের পেছনে এই ব্যয়টা সময় যতটা করেন তার চেয়ে অনেক বেশি এখানে করতে হবে, খুবই স্বাভাবিক। এমনটা কি করা যায় না যে তিনি অন্তত এটা বলতে পারেন শুরুর দিকে যে কার্বিপেনাম কোনো একটা ওষুধ কোনো ডিসপেন্সার বিক্রি করলে তার একটা রেকর্ড রাখতে হবে, কোন রেজিস্টার্ড ফিজিশিয়ান, তার রেজিস্ট্রেশন নাম্বার কত, তার প্রেসক্রিপশন অনুযায়ী বিক্রি করা হয়েছে। এই সূচনাটা যদি হতে পারে, পরবর্তী পর্যায়ে সেটাকে সেফালোস্পোরিনে টেনে আনা যাবে। কারণ উনি আমার চাইতে এটা অনেক ভালো করে জানেন। এখন পৃথিবীতে যারা মলিকুল উৎপাদনের জন্য, ওষুধের মলিকুল উৎপাদনের জন্য, এপিআই প্রোডাকশনের জন্য যারা রিসার্চ করেন, গবেষণা করেন, তাদের কিন্তু অ্যান্টিবায়োটিক নিয়ে গবেষণা করার খুব একটা বেশি ইচ্ছা নেই। গত 30 বছরে মানসম্পন্ন 10টা অ্যান্টিবায়োটিকও বেরিয়েছে কিনা সন্দেহ আছে। কিন্তু তার বিপরীতে বেড়েছে কোনটা? বেড়েছে এই জায়গাতে প্রফিটের সুযোগটা বেশি আছে। হৃদরোগ বলুন, ক্যান্সার বলুন, হাইপারটেনশনের কথা বলুন, এই জায়গায় ওষুধের গবেষণা এবং গবেষণা লব্ধ ফলাফল এবং সেই বিনিয়োগের বিপরীতে লাভ, লভ্যাংশ সবকিছু এত চমৎকার, এত আকর্ষণীয় যে অ্যান্টিবায়োটিকের নতুন মলিকুল আবিষ্কার করবার ক্ষেত্রে কার কোনো আগ্রহ নেই। আর তাদের সমস্যাটাও নেই, কারণ এই জন্য নেই যে পশ্চিম দুনিয়া কিন্তু এই অ্যান্টিবায়োটিক অ্যাবিউসের সমস্যায় ভুগছে না। তাদের দেশে এখনো পর্যন্ত পেনিসিলিন কাজ করে, আর আমার এই গরিব দেশে এখন কার্বিপেনাম অকার্যকর হওয়ার পথে অনেক দূরে এগিয়ে গেছে। আমরা কি এটা করতে পারি না যে এখন সরকারি চিকিৎসক যখন তিনি তার এসিআর লেখেন, তার নিয়োগকারী কর্মকর্তা বা তার যে সুপারভাইজারি যিনি কর্মকর্তা আছেন, তিনি তার এসিআর এর ভেতরে এই অংশটুকু অন্তত চিকিৎসকদের জন্য আবশ্যক করে দেবেন কিনা একটা আলাদা শীট, যেখানে আমরা বলছি যে পারফরমেন্স এগ্রিমেন্ট, সেই জায়গায় সেই বছরে উনি অ্যান্টিবায়োটিক অ্যাবিউজ বা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স প্রিভেনশনের জন্য 3টি গুণগত কাজ করেছেন, এই কথাটি তাকে লিখতে হবে। ব্যক্তি জীবনে প্র্যাকটিস করেছেন, এই কথাটিও তাকে একটা প্রতিজ্ঞার মধ্যে দিয়ে লিখতে হবে। এই চর্চাটা আমি আনতে পারবো কিনা। আমি মেডিকেল কলেজের মেডিসিন পরীক্ষায় কিংবা ফার্মাকোলজি পরীক্ষায় এই প্রশ্নটিকে আবশ্যিক কোশ্চেন করতে পারবো কিনা যে অ্যান্টিবায়োটিক কিংবা ড্রাগস রেজিস্ট্যান্স এবং অ্যাবিউজ অফ দ্য ড্রাগ সম্পর্কে একটা আবশ্যিক প্রশ্নের উত্তর তাকে দিতে হবে। আমরা অনেক কথা বলি, কতগুলো কথা থেকে যায়, কাজে রূপান্তরিত হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা আমরা নিজেরাই সৃষ্টি করে দিই। কথা হচ্ছিল, আমার বন্ধু সাদিক বলছিলেন যে খাদ্যের ক্ষেত্রে তার একটা নিরাপত্তার কনসার্নের কথা তিনি প্রকাশ করেছেন। আমরা অনেকেই জানি না আমাদের পানিতে কি আছে, আমাদের মাটিতে কি আছে। বগুড়ার মাটি, বিশেষ করে আমাদের সদর যে উপজেলা অঞ্চল রয়েছে, তার অনেক জায়গাতে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম এবং লেডের অনেক বেশি আধিক্য আছে, সাধারণের মাত্রার চেয়ে অনেক বেশি। সেটি কিন্তু আমাদের শিশুদেরকে আমরা অবহিত খাওয়াচ্ছি। এবং সবচেয়ে অবাক করা ব্যাপার সেটি হচ্ছে যে পোলট্রিতে যে খাবারগুলো ব্যবহার করা হয় সেখানে ট্যানারির বর্জ্য ব্যবহৃত হয়, এ কথা অভিযোগ হিসেবে অনেকবারই রয়েছে। এবং আমরা খুব ভালো করে জানি যে ট্যানারি বর্জ্যের মধ্যে ক্রোমিয়াম হচ্ছে একটা অন্যতম ট্যানারি প্রসেসিং একটা যেটিকে বলি উপজাত, সেটি বর্জ্য হিসেবে পানিতে পড়ে, মাটিতে মেশে, সেখান থেকে রিসাইকেল হওয়ার পরে কোনো না কোনোভাবে সেটি আমাদের খাদ্য চেইনের একটা অংশ হিসেবে ঢুকে যায়, পোলট্রিতে ব্যবহার হয় ব্যাপকভাবে। আর এটাও খুব গবেষণাতে এসছে, আমরা জানি যে সেগুলো মুরগির সবচেয়ে মাংসর অঞ্চলে সবচেয়ে বেশি করে জমে। অর্থাৎ আমরা যারা বলি যে আমাদের একটা বুকের ব্রেস্ট পিস দিন অথবা লেগ পিস দিন, অবধারিতভাবে জানেন যে ব্রেস্ট পিসের ভিতরে বেশি করে ওই সমস্ত ক্যাডমিয়াম আছে বা ক্রোমিয়াম আছে অথবা লেড আছে। এই কথাটি একটু ছড়িয়ে দিন আমরা, তাহলে আর কিছু হোক না হোক অন্তত প্রকারান্তরে আমাদের জাঙ্ক ফুড খাওয়ার ব্যাপারে আমাদের শিশুদের সতর্ক করা দরকার, অন্তত সেই তথ্যটি অভিভাবক পর্যায়ে পৌঁছবে। কথা অনেক লম্বা হচ্ছে, আপনারা সবাই সঙ্গীত আয়োজনের জন্য অপেক্ষা করছেন।
আমি জানি যে হলের যে অংশটুকুগুলো আমরা লাল দেখছি, কিছুক্ষণ পরে এই লালগুলো আবৃত হয়ে যাবে মানুষের অন্য রঙের পোশাক এবং আবরণের মধ্যে দিয়ে। এবং এই স্টেজটি আরো বেশি আলোকিত হবে রঙ্গমঞ্চে অনেক বেশি উদ্ভাসিত সঙ্গীতের লয়, তাল এবং তার সাথে মূর্ছনা সবগুলো মিলে আবার একটা আবহাওয়া তৈরি করবে যেখানে আমাদের এই কথাগুলো হারিয়ে যাবে। সুতরাং হারিয়ে যাওয়ার আগে শেষ কথাটি বলি, অধ্যাপক সাইদুর রহমান খসরু কিংবা প্রফেসর আবুল ফয়েজের মতো মানুষ, তাদের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে, পুরো দেশ তাদের প্রত্যাশা রয়েছে অনেক বেশি। আর একজন ব্যক্তি এখানে আছেন, তাকে লক্ষ্য করে আমি প্রায় বলি কথাটা, হয়তো উনি শোনেন বোঝেন, কিন্তু আমি জানি না গ্রহণ করতে পারেন কিনা। আমি বলেছি যে টিএমএসএস এর একটা বিরাট বড় জগৎ রয়েছে, তারা উৎপাদন করেন না এমন কোনো পণ্য বোধহয় নেই, একমাত্র রকেট, এটি আমার জানা নেই। বাকি এ ব্যাপারে কোনো পরিকল্পনা ম্যাডামের আছে কিনা সেটা উনি ভালো বলতে পারবেন, যে ইলন মাস্কের মতন উনিও এরকম কোনো চিন্তা ভাবনা করছেন কিনা স্টারলিংক বা কিছু অন্য রকম ভাবে মহাকাশ জয় করার। এটি পারবেন উনি, এইসব ক্ষমতা ওনার আছে। কিন্তু সেটি না করে অন্তত আমরা এইটুকু বলি যে বাংলাদেশের মানুষের জন্য নিরাপদ খাদ্য, আমি অর্গানিক খাবারের কথা বলি না, অর্গানিক খাবারের দরকার নেই, এটি অনেক ব্যয়বহুল, এটি আমাদের প্রয়োজন নেই। অন্তত নিরাপদ খাদ্যের জন্য টিএমএসএস একটা ভালো চেইন তৈরি করতে পারে। তারা বলতে পারে যে টিএমএসএস এর চাল, টিএমএসএস এর সবজি, টিএমএসএস এর পোলট্রি, এটি আর যাই হোক মানুষের কনজামশনের জন্য নিরাপদ। তাহলে এতগুলো সম্ভাবনাময় মানুষের মঞ্চে আছেন, কেন তাদের সম্মিলিত চেষ্টায় আমরা আমাদের প্রজন্ম, এটি পরবর্তী প্রজন্ম, তারপরেও প্রজন্ম, তারা অন্তত আমাদেরকে এই একটা স্বীকৃতি দিতে পারে যে তাদেরকে বিকলাঙ্গ করার মতো কোনো অপকর্ম আমরা করিনি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার।